আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রাসায়নিক বন্ধন যে অধ্যায়টা ছিল পঞ্চম অধ্যায়, এটার সৃজনশীল অংশ আলোচনা করব। আমার ইচ্ছে ছিল 5টা সৃজনশীল আলোচনা করার জন্য, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বিধায় আমি এখানে 2টা সৃজনশীল আলোচনা করতেছি। এর পরবর্তী সময়ে যে বাকি 3টা, এর 2টা অন্য একটা ভিডিওতে পাবা। তবে এখানে যে 5টা সৃজনশীল ছিল এর মধ্যে এই 2টা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে ক্রিটিক্যাল ছিল। তো এই 2টা আমরা প্রথমে আলোচনা করি, বাকিগুলো সহজ হবে। দেখো, আজকে এই অধ্যায়ের প্রথম যে সৃজনশীলটা, এটার মধ্যে আমরা দেখতেছি এরকম 3টা গ্রুপ দেওয়া আছে আর 2টা পর্যায় দেওয়া আছে। আর এখানে এ বি সি ডি ই এগুলো একটা মৌলিক পদার্থ। এখন নিচে তোমরা যখন পাওয়ার পয়েন্ট স্লাইড দেখছো তখন নিচে লেখা আছে যে এ বি সি ডি ই এগুলো প্রচলিত মৌলের প্রতীক নয়। এই কথাটার মানে হলো যে এখানে এ বলতে তুমি কার্বন বুঝার কোনো সুযোগ নেই, তুমি ধরতে পারবে না যেটা কার্বন। বা বি বলতে এখানে বুরন ভাবার কোনো সুযোগ নেই, অর্থাৎ এগুলো কোনো প্রচলিত পর্যায় সারণীর প্রতীক বহন করতেছে না, বরং এগুলো একটা সিম্বল। এখন এখানে 15 নাম্বার গ্রুপে 2 নাম্বার পর্যায়ে কে আছে এটাকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এটা ফাইন্ড আউট করার জন্য সহজ কিছু ট্রিক্স আছে, এটা আমরা আগে আলোচনা করতেছি। দেখো, তৃতীয় পর্যায়ে 13, 14, 15, 16, 17 এরকম যদি হয়, তৃতীয় পর্যায়ে এখানে তো 15, 16, 17 আছে, 13, 14, 15, 16, 17 এরকম যদি থাকে গ্রুপ, আর তৃতীয় যদি পর্যায় হয়, তাহলে সে যত নাম্বার গ্রুপে আছে তার পারমাণবিক সংখ্যা তত। এটা একটা ট্রিক্স। সে যত নাম্বার গ্রুপে আছে তার পারমাণবিক সংখ্যা তত। মানে এই তৃতীয় পর্যায় 13, 14, 15, 16, 17, 18 এরকমগুলোর ক্ষেত্রে সে যত নাম্বার গ্রুপে আছে তার পারমাণবিক সংখ্যা তত। তার মানে এই যে সি, যে এই সি এর পারমাণবিক সংখ্যা তাহলে কত? তাহলে সি এর পারমাণবিক সংখ্যা হলো 15। তার মানে এটা হলো 15 নাম্বার মূল পর্যায় সারণীর আমাদের 15 নাম্বার মূল মানে কত? এটা হলো ফসফরাস। আর এটা 16 নাম্বার মূল, তৃতীয় পর্যায়ে 16 নাম্বার গ্রুপে আছে, তার মানে এটা 16 নাম্বার মূল। 16 নাম্বার মূল কত পর্যায় সারণীতে আমাদের? কোনটা? সালফার। আর এটা 17 নাম্বার গ্রুপে আছে তৃতীয় পর্যায়ে, তার মানে এটার পারমাণবিক সংখ্যাও 17। 17 নাম্বার, 17 যদি পারমাণবিক সংখ্যা হয় তাহলে এটা কি? এটা হলো ক্লোরিন। তার মানে এটা হলো ফসফরাস, এটা হলো সালফার, এটা হলো ক্লোরিন। এটা আমরা সহজেই ফাইন্ড আউট করতে পারতেছি। এখন দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে 13, 14, 15, 16, 17 এরকম যদি হয়, দ্বিতীয় পর্যায়ে 13, 14, 15, 16, 17 এরকম যদি হয়, তাহলে এখানে যে থাকবে বা এখানে যে থাকবে এক্স ওয়াই জেড যেই থাকুক, এদের পারমাণবিক সংখ্যা বের করার নিয়মটা কি? এদের পারমাণবিক সংখ্যা বের করবা, এই দুটো যোগ করে 1 যোগ করে দিবা। তার মানে দ্বিতীয় পর্যায়ে 13 নাম্বার গ্রুপে যদি থাকে তাহলে 3 আর 1 4, আরো 1 5, তার মানে এটা হলো 5 নাম্বার। এরকম 14 নাম্বার গ্রুপে যদি থাকে তাহলে 4 আর 1 হলো 5, আরো 1 যোগ করতে হবে, তাহলে এটা 6 নাম্বার। তাহলে এটা কত হবে? 5 আর 1 6, আরো 1 7। এখানে যেটা থাকবে এটা কি হবে? এর পারমাণবিক সংখ্যা হবে 8। হ্যাঁ, এটা যেই থাকুক, আমরা জানি এখানে অক্সিজেন আছে। এটা হবে হলো 6, 7 আর 1 হলো 9, এটা আমরা জানি এখানে ক্লোরিন আছে। তার মানে এ মানে কি? এই যে 15 আর 15, তার মানে 5 আর 1 6, আরো 1 যোগ করতে হবে। আরো 1 যোগ করলে এখানে কত হলো? 7। আর এইখানে 16 আর 1 6 আর 1 7, আরো 1 যোগ করতে হবে 8। তার মানে এটা হলো আমাদের অক্সিজেন। আর এটা কি? 7 নাম্বারটা কি? 7 নাম্বারটা হলো আমাদের নাইট্রোজেন। তার মানে আমরা এ বি সি ডি ই এগুলো কে কি মৌল এটা আমরা ফাইন্ড আউট করে ফেলছি। এ মানে নাইট্রোজেন, বি মানে অক্সিজেন, সি মানে ফসফরাস, ডি মানে সালফার, আর ই মানে হলো ক্লোরিন। এরকম পর্যায় সারণীতে যদি কোনো প্রশ্ন থাকে এরকম ক্ষেত্রে, তাহলে সবসময় যেটা করতে হবে সেটা হলো আগে আগে সেটা কোন মৌল সেটা ফাইন্ড আউট করতে হবে। কোন মৌল সেটা ফাইন্ড আউট না করে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। তার মানে মৌল কি আমরা ফাইন্ড আউট করে ফেলছি। এখন এটা ছিল একটা ট্রিক্স, কিভাবে সহজে ফাইন্ড আউট করা যায় দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে, 13, 14, 15, 16 এরকম গ্রুপগুলোর ক্ষেত্রে। কিন্তু যদি এটা আমরা স্বাভাবিকভাবে করতে যেতাম, ধরো আমি এরকম ট্রিক্স খাটাইলাম না, স্বাভাবিকভাবে করলাম, তাহলে কিভাবে করতে হইতো? তাহলে ধরো এইটার ক্ষেত্রে আমরা করব। তাহলে আমরা জানি এটা তৃতীয় পর্যায়। তৃতীয় পর্যায় মানে কি? শেষ কক্ষপথটা হলো তৃতীয় শক্তি স্তর।
3s 3p এরকম আছে। আচ্ছা, এখন ইলেকট্রন আছে হলো 15টা, এরকম না, কিন্তু 15টা না, 15টা এই যে গ্রুপটা এটা ফাইন্ড আউট করার সময় দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে আমরা 10 যোগ করছিলাম, সেই 10টা এখন মাইনাস করে দাও, তাহলে মানে হলো 5টা ইলেকট্রন লাস্টে আছে। তাহলে 5টা যদি থাকে তাহলে লাস্ট কক্ষপথে হলো 3s2 আর 3p3। তাহলে আগের গুলো এখন ফিল আপ করো, 2p6 2s2 আর হলো 1s2। তাহলে এখন ইলেকট্রন হিসাব করো কয়টা, এখানে হলো 10টা আর হলো 2 হলো 15টা। ঠিক আছে, তার মানে তার পারমাণবিক সংখ্যা হলো 15। এখন ধরো এটা কিভাবে ফাইন্ড আউট করবা, এটা কিভাবে ফাইন্ড আউট করবা, দেখো এটা দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায় মানে কি, লাস্ট কক্ষপথটা হলো দ্বিতীয় শক্তি স্তর 2s 2p এরকম। এখন 16 থেকে 10 বাদ দাও 6, তার মানে লাস্ট কক্ষপথে ইলেকট্রন আছে 6টা, তাহলে এনে 2 আর এনে হলো 4। তার মানে এখন আগের গুলো ফিল আপ করে দাও 1s2। তাহলে এখন ইলেকট্রন কয়টা হলো মোট 4 আর 4 হলো 8টা, মানে এটা হলো অক্সিজেন। 8টা ইলেকট্রন থাকলে সেটা কি অক্সিজেন। তাহলে এইভাবে আমরা ফাইন্ড আউট করতে পারবো যদি স্বাভাবিক নিয়মে যাই, কিন্তু এটা করা খুবই একটু সময় সাপেক্ষ। এই জন্য আমরা সহজ একটা ট্রিক্স ব্যবহার করব। ট্রিক্সটা কি, তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে 13 14 15 16 এই যে 17 এই যে গ্রুপগুলো, এদের ক্ষেত্রে তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে সে যত নাম্বার গ্রুপে আছে তার পারমাণবিক সংখ্যা সেটাই। খুব সিম্পল, যত নাম্বার গ্রুপে আছে তার পারমাণবিক সংখ্যা সেটাই। আর দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে যত নাম্বার গ্রুপে আছে ওদের যে যোগফলটা, গ্রুপের যে 1 এবং 5 যোগ করলে হলো 6, আরো 1 যোগ করব, তার মানে 15 নাম্বার গ্রুপে থাকলে তার পারমাণবিক সংখ্যা হলো 1 যোগ 5 আরো 1 যোগ, তার মানে তার পারমাণবিক সংখ্যা কত 7। যদি সে 16 নাম্বার গ্রুপে থাকে দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে, দ্বিতীয় পর্যায়ে কিন্তু অন্য কোনো পর্যায়ের ক্ষেত্রে কাজ করবে না, 1 যোগ 6 যোগ আরো 1, তার মানে হলো 8। এভাবে আমরা হিসাব করে দেবো। এগুলো হলো পারমাণবিক সংখ্যা। আর আমরা পারমাণবিক সংখ্যা জানলে তো সেটা কোন মোল এটা সহজেই বের করতে পারি, এইরকম দক্ষতা আমাদের আছে। আচ্ছা, এইবার আমরা এই যে উদ্দীপকটার আনসার দিব, এখানে যে সরি এই প্রশ্নটার আনসার দিব। গ নাম্বার বলা হয়েছে উদ্দীপকে বি এর যোজনী স্থির হলেও ডি এর যোজনী স্থির নয়, যুক্তি সহ বিশ্লেষণ করো। তার মানে বি মানে কি অক্সিজেন আর ডি মানে কি সালফার। প্রশ্ন খুব সহজ, অক্সিজেনের যোজনী স্থির কিন্তু সালফারের যোজনী স্থির নয়, এই প্রশ্নটার উত্তর দিতে হবে। অক্সিজেনের যোজনী আমরা দেখি 1s2 2s2 2p4, এটা হলো ইলেকট্রন বিন্যাস। আর এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে হয় হলো 1s2 2s2 2px 2py 2pz। তাহলে এখানে হলো একটা, প্রথমে এখানে একটা, এখানে একটা, একটা করে দিয়ে যেতে হবে, পরে আরেকটা করে দিয়ে যেতে হয়। তাহলে আরেকটাই বাকি আছে 4টা থাকলে, তাহলে এখানে 2টা আর এটা একটা একটা। তাহলে অযুগ্ম ইলেকট্রন কয়টা 2টা, তাহলে তার যোজনী কত 2। এখন যোজনী স্থির নয় বা স্থির কিনা এটা আমরা ফাইন্ড আউট করব কিভাবে। দেখো এই যে 2p এটার পরে কিন্তু 2d নাই, 2d কিন্তু অসম্ভব, 2d সম্ভব না। 2d যদি থাকতো তাহলে এখান থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে এখানে চলে আসতো, তখন তার যোজনী 4ও দেওয়া সম্ভব ছিল। কিন্তু যেহেতু 2d অসম্ভব সুতরাং তার পক্ষে লাফ দিয়ে এখানে ইলেকট্রন আসা সম্ভব না। এখন তুমি বলতে পারো যে 2d না থাক 3s এ যাবে না, এরকম এতটা শক্তি অর্জন করা সম্ভব হয় না উত্তেজিত অবস্থায়, যে অন্য একটা শক্তি স্তরে ইলেকট্রন পাস করে দিবে এরকম সম্ভব হয় না। তার মানে কি, সে দ্বিতীয় শক্তি স্তরের যদি আর একটা উপস্তর থাকতো তাহলে সেখানে পাস করতে পারতো, কিন্তু দ্বিতীয় শক্তি স্তরে যেহেতু তার আর এক্সটেনশন সম্ভব না, 2d অসম্ভব, এই জন্য সে আর ইলেকট্রন লাফ দিয়ে অন্য শক্তি স্তরে নিয়ে আসতে পারবে না। তার মানে তার 2 এর বেশি আর যোজনী প্রদর্শন করা সম্ভব না। তার মানে সে আর পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করবে না অক্সিজেন। অক্সিজেনের যোজনী হলো স্থির। এখন আমরা সালফারের ক্ষেত্রে আসি। দেখো সালফার, সালফারের যোজনীটা যদি আমরা লক্ষ্য করি, সালফার হলো 16। সালফারের যোজনী আমরা যদি দেখি তাহলে এটা আমরা আগে ক্লাসগুলোতে দেখছি 1s2 2s2 2p6 3s2, এখন 3p হলো 4। আচ্ছা, এখন আমরা যদি এইটাকে একটু ভেঙে লিখি তাহলে 3s, এগুলো আমরা ডট দিলাম এই পর্যন্ত, 3s2 আর 3px আছে, 3py আছে, 3pz আছে। এখন এই 4টাকে যদি আমরা দিই, প্রথমে একটা করে দিব, এটাই নিয়ম, প্রথমে একটা করে দিয়ে দিতে হয়, পরে অতিরিক্ত থাকলে আর একটা দিতে হয়।
আচ্ছা, তাহলে এখানে দুজন দুজন হলো 2, দুজনে 2, ঠিক আছে। এখন কিন্তু যদি এই যে একটা যদি 3D তে লাভ দেয়, 3D xy, এগুলো তো দেখছ, 3D xy লাভ দিয়ে যদি আরেকটা আয়সা করে, তখন দুজনে হবে কত? 4। আচ্ছা, এখন এখান থেকে একটা লাভ দিয়ে আরেকটা আয়সা করতে পারে কোথায়? 3D yz এটার মধ্যে, এখান থেকে লাভ দিয়ে, তখন এখানে একটা ও এখানে একটা, তখন দুজনে কত হলো? 6। তার মানে 2, 4, 6 যোজন প্রদর্শন করতে পারে। তার মানে এই যে ডি যে সালফার এর যোজনী স্থির নয়। তাহলে এটা আমরা কেন স্থির নয়? কারণ হলো 3D সম্ভব। 3D যেহেতু সম্ভব, একই উপস্তরে সে লাভ দিয়ে উত্তেজিত অবস্থায় সালফার লাভ দিয়ে একই শক্তি স্তরের অন্য উপস্তরে লাভ দিয়ে ইলেকট্রন পাস করতে পারবে। তার পক্ষে এক্সটেনশন সম্ভব। যেহেতু 3D সম্ভব, এই জন্য তার পক্ষে পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করা সম্ভব হলো। আর এখানে যেহেতু 2D সম্ভব ছিল না, 2D অরবিটালটাই অসম্ভব, এই জন্য এর পক্ষে পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করা সম্ভব হলো না। তাহলে এইভাবে এটা উপস্থাপন করে আমাকে যে কোনো ভাবে দেখাবা, মেসেঞ্জারে পারো বা যেভাবে পারো। দেখো, এই উদ্দীপকের এখন আমরা ঘ নাম্বার প্রশ্ন আলোচনা করব। ঘ নাম্বার প্রশ্নে তোমরা স্লাইডে দেখে আসছো, বলা হচ্ছে সি এবং ই দ্বারা গঠিত যৌগ অষ্টক সূত্র মেনে চলে আবার ব্যত্যয় ঘটায়, এটা বিশ্লেষণ করতে বলছে। সি মানে হলো ফসফরাস আর ই মানে হলো ক্লোরিন, এটা আমরা গ নাম্বার প্রশ্নে আলোচনা করে আসছে। অষ্টক সূত্র মেনে চলে আবার ব্যত্যয় ঘটায়, এটা মানে কি? অষ্টক সূত্রটা কি এটা আগে আমরা জানি। অষ্টক সূত্রটা হলো কোনো পরমাণু যখন যৌগ গঠন করতে চায়, তখন তার লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন অর্জন করে। এই 8টা ইলেকট্রন অর্জন করার মাধ্যমে কোনো একটা পরমাণু যৌগ গঠন করে। এই যে নিয়ম, এটাকে বলা হয় অষ্টক সূত্র। এখন কখনো দেখা যায় যে 8টা ইলেকট্রনের চেয়েও বেশি ইলেকট্রন অর্জন করে ফেলে, তখন এটাকে বলা হয় অষ্টক সূত্রের সম্প্রসারণ বা অষ্টক সম্প্রসারণ, এটা অষ্টকের ব্যতিক্রম। আবার কখনো দেখা যায় যে 8টা ইলেকট্রনের চেয়ে কম ইলেকট্রন অর্জন করার মাধ্যমেও সে যৌগ গঠন করতে পারে, তখন এটাকে বলা হয় অষ্টক সংকুচন। তার মানে কোনো নিয়মই অ্যাবসলিউট না, সবগুলি কোনো না কোনো প্রবলেম থাকে। অষ্টক সূত্রেরও সমস্যা আছে, সে অষ্টকের চেয়েও কম ইলেকট্রন অর্জন করেও যৌগ গঠন করতে পারে, তখন এটাকে বলা হয় অষ্টক সংকুচন। আর যদি কখনো অষ্টকের চেয়ে বেশি ইলেকট্রন অর্জন করে ফেলে, তখন এটাকে বলা হয় অষ্টক সম্প্রসারণ। তাহলে এখন আমরা দেখব যে সি এবং ই মানে ফসফরাস আর ক্লোরিন দিয়ে যৌগ গঠনের সময় অষ্টক সূত্র মেনে চলে কোন যৌগের ক্ষেত্রে, আবার মেনে চলে না কোন যৌগের ক্ষেত্রে, এই দুইটাই উদাহরণ দিব আমরা। দেখো, এই ফসফরাস এবং ক্লোরিন দিয়ে দুইটা যৌগ সম্ভব, একটা হলো PCl3 আর এটা হলো PCl5। কেন এরকম দুইটা যৌগ সম্ভব হলো, এটা আমরা একটু দেখতেছি। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস আমরা জানি, 2p6 3s2 3p3। 3p3 মানে কি? 3px 3py আর হলো 3pz, 1 2 3। এখন এই যে তিনটা অযুগ্ম ইলেকট্রন আছে, তিনটা ক্লোরিনের সাথে এই তিনটা অযুগ্ম ইলেকট্রন শেয়ারকৃত হয়। তিনটা ক্লোরিনের সাথে তিনটা অযুগ্ম ইলেকট্রন শেয়ারকৃত হচ্ছে। আচ্ছা, তাহলে কি হচ্ছে? এই যে ফসফরাস এই লাস্ট কক্ষপথে যে দুইটা ইলেকট্রন, প্রথম কক্ষপথ, পরের কক্ষপথে 8টা, পরের কক্ষপথে ইলেকট্রন আছে হলো 5টা। 5টার মধ্যে দুইটা হলো এই যে নিঃসঙ্গ জোড়, আর তিনটা 1 2 3, এই তিনটার সাথে তিনটা ক্লোরিন এসে যুক্ত হচ্ছে, আচ্ছা, এটা আমরা ক্লোরিন দিচ্ছি। তাহলে এখন ফসফরাসের লাস্ট কক্ষপথ ইলেকট্রন কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8টা। তার মানে PCl3 যখন গঠিত হলো, সে কিন্তু অষ্টক সূত্র মেনে চললো। এখানে আছে 6টা আর একটা নিঃসঙ্গ জোড় আছে, তার মানে সে কিন্তু অষ্টক সূত্র মেনে চললো। কিন্তু যখন PCl5 হবে, তখন কি হবে? PCl5 যখন হবে, PCl5 কিভাবে সম্ভব? PCl5 সম্ভব হলো এই যে দুটো ইলেকট্রন আছে, এই দুটো যদি 3D xy এখানে চলে আসে, এখান থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে যদি এখানে চলে আসে, তখন এখানে 1 হবে আর এখানে 1 হবে। তাহলে এখন অযুগ্ম ইলেকট্রন হলো 1 2 3 4 5টা। এই 5টার সাথে 5টা ক্লোরিন যুক্ত হলো, 1 এখানে একটা ক্লোরিন, 2 এখানে একটা ক্লোরিন, 3 এখানে একটা ক্লোরিন, 4 আর এটার সাথে আরেকটা ক্লোরিন, 5। এই 5টা ক্লোরিন যুক্ত হলো। এই যে 5টা ক্লোরিন যুক্ত হলো,
এখন তার লাস্ট কক্ষপথে ইলেকট্রন কয়টা অর্জিত হলো এটা আমরা একটু দেখি। ধরো ফসফরাস প্রথমে আছে 2টা, পরে 1 2 3 4 5 6 7 8টা, পরে যে 5টা আছে আমি কিন্তু 5টাই অযুগ্ম, যে 1 2 3 4 5টাই অযুগ্ম। 5টা যদি অযুগ্ম হয় তাহলে 5টা 5 জায়গায় এঁকে ফেলি, 4 এই 5টা, এখন 5টার সাথে 5টা ক্লোরিন এসে যুক্ত হচ্ছে, 5টা ক্লোরিন। তাহলে ইলেকট্রন কয়টা হচ্ছে লাস্ট কক্ষপথে ফসফরাসের? 1 2 3 4 5 6 7 8 9 10টা। তাহলে এখন ফসফরাসের লাস্ট কক্ষপথে ইলেকট্রন কয়টা হলো? 10টা। 10টা ইলেকট্রন তো অর্জন হওয়ার কথা না, অষ্টক সূত্র অনুযায়ী 8টা হওয়ার কথা। তার মানে যেহেতু 10টা হয়ে গেছে, সুতরাং এটা অষ্টক সূত্র মেনে চলে নাই, ব্যত্যয় ঘটাইছে। এটাকে বলা হয় অষ্টক সম্প্রসারণ। অষ্টক সম্প্রসারণ তার মানে হলো PCl5 যখন গঠিত হয় তখন সে অষ্টক সম্প্রসারণ দেখায়, আর PCl3 যখন গঠিত হয় তখন অষ্টক সূত্র মেনে চলে। এই হলো এই প্রশ্নটার ব্যাখ্যা। তাহলে সি এবং ই মানে ফসফরাস আর ক্লোরিন যখন যৌগ গঠন করে তখন অষ্টক সূত্র মেনে চলে, আবার ব্যত্যয় ঘটায়, এই যে ব্যত্যয় ঘটায়। ঠিক আছে, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এই টাইপের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, বারবার প্রথম থেকে আবার দেখবা। দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সংকুচন কখন ঘটায় এরকম একটা উদাহরণ আমরা দেখি। এই প্রশ্ন প্রাসঙ্গিক না, সংকুচন কখন ঘটায়? ধরো BF3 বোরন ট্রাইফ্লোরাইড, BF3 এটার ক্ষেত্রে অষ্টক সংকুচন ঘটে। দেখো বোরনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2px এই তিনটা। এখন যখন সে 2py 2pz এগুলো তো আছে তার, তাহলে এখান থেকে একটা ইলেকট্রন লাগবে এখানে আসবে, তাহলে অযুগ্ম ইলেকট্রন হলো কয়টা? 3টা। 3টার সাথে 3টা ফ্লোরিন এসে যুক্ত হয়, 3টা ফ্লোরিন এসে যুক্ত হয়। 3টা ফ্লোরিন যুক্ত হলে এখানে একটা ফ্লোরিন আর এটা আরেকটা ইলেকট্রন, তার মানে এখানে 2টা ইলেকট্রন, ফ্লোরিনের একটা আর একটা হলো বোরনের, এখানে 2টা ইলেকট্রন, তাহলে 1 2 3 4 5 6টা। তাহলে এখন ফ্লোরিনের লাস্ট বোরনের লাস্ট কক্ষপথে ইলেকট্রন কয়টা হলো? 6টা। এই যে বোরনের লাস্ট কক্ষপথে 6টা ইলেকট্রন অর্জনের মাধ্যমে যে সে যৌগটা গঠন করলো, এই যৌগের মধ্যে অষ্টক সংকুচন দেখাইলো, অষ্টক সংকুচন। আর আগেরটার মধ্যে কি দেখাইছে? PCl5 এর মধ্যে অষ্টক সম্প্রসারণ, অষ্টক সম্প্রসারণ। এই দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ। আমরা 2 নাম্বার সৃজনশীলে আসতেছি। 2 নাম্বার সৃজনশীলের মধ্যে বলা হচ্ছে যে 4Al + 3O2 দুইটা বিক্রিয়া দেওয়া আছে, 3O2 = 2p, p এখানে একটা যৌগ, আর H2 + F2 হলো 2q, এখানে q একটা যৌগ। গ নাম্বার প্রশ্নে বলতেছে p যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া ডায়াগ্রাম সহ দেখাও। ডায়াগ্রাম মানে চিত্র এঁকেও দেখাইতে হবে। অন্যান্য প্রক্রিয়া বর্ণনা করার সাথে সাথে আমাদেরকে চিত্রটা আঁকতে হবে। এখন এই প্রশ্নের উত্তর যদি আমরা দিতে চাই তাহলে প্রথমে আমাদের জানতে হবে p জিনিসটা কি। p কি এটা যদি ফাইন্ড আউট করতে পারি তাহলে আমরা সহজেই কাজটা করতে পারবো। দেখো p কি এটা ফাইন্ড আউট করি। এখন দেখো অ্যালুমিনিয়াম আর অক্সিজেন যৌগ গঠন করতেছে। অ্যালুমিনিয়ামের যোজনী আমরা কত জানি? অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3, আর অক্সিজেনের যোজনী কত? অক্সিজেনের যোজনী 2, রাইট। তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী যদি 3 হয় আর অক্সিজেনের যোজনী 2 হয়, তাহলে আমরা AyBx এরকম একটা নিয়ম জানতাম। তাহলে Ay মানে হলো এটার যোজনী এখানে আসবে, এটার যোজনী এখানে যাবে। তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3, তাহলে এটা চলে যাবে অক্সিজেনের এখানে, আর অক্সিজেনের যোজনী হলো 2, এটা চলে আসবে এখানে। তাহলে Al2O3 এটা হলো যৌগটা। তাহলে p যৌগটা হলো Al2O3। এখন দেখি মিলছে কিনা। 4টা অ্যালুমিনিয়াম ঠিক আছে, 6টা অক্সিজেন ঠিক আছে। ঠিক আছে, এখন এই যৌগটা কি হবে এটাও আমরা এইভাবে ফাইন্ড আউট করতে পারি। আমরা জানি হলো হাইড্রোজেনের যোজনী 1, ফ্লুরিনের যোজনীও 1, তাহলে যৌগ হবে হাইড্রোজেন ফ্লোরাইড, এটা 1 হয়ে যাবে। তাহলে হাইড্রোজেন ফ্লোরাইড, তার মানে কিউ মানে হলো হাইড্রোজেন ফ্লোরাইড আর p মানে হলো অ্যালুমিনিয়াম অক্সাইড। এটা আমরা ফাইন্ড আউট করে ফেললাম। এখন গ নাম্বার প্রশ্ন, অ্যালুমিনিয়াম অক্সাইড কিভাবে গঠিত হয়েছে? অ্যালুমিনিয়াম অক্সাইড কিভাবে গঠিত হয়েছে? কোনো যৌগ যখন গঠিত হয় তখন সবার আগে ইলেকট্রন বিন্যাস এঁকে ফেলবা। তোমার ফার্স্ট কাজ হলো ইলেকট্রন বিন্যাস এঁকে ফেলা।
তারপর আমরা দেখব কিভাবে গঠিত হয়। ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 10টা গেল, আর হলো 3s2 3p1 তাহলে 13টা হলো। এখন অক্সিজেনের ক্ষেত্রে 1s2 2s2 2p4 হবে। এখন লাস্ট কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 3টা। অ্যালুমিনিয়াম একটা ধাতু আমরা জানি, তো লাস্ট কক্ষপথের 3টা ইলেকট্রন যদি সে ত্যাগ করে ফেলতে পারে তাহলে তাদের অষ্টক পূরণ হয়। আর এর এইখানে লাস্ট কক্ষপথে ইলেকট্রন আছে হলো 6টা, আর 2টা যদি সে অর্জন করতে পারে তাহলে তার অষ্টক পূরণ হয়। তাহলে ইলেকট্রন আদান প্রদান হবে, এখানে সমযোজী হবে না। সে 3টা ইলেকট্রন ত্যাগ করে ফেলবে, সে 2টা করে ইলেকট্রন গ্রহণ করবে। এখন যৌগটা যেহেতু আমরা জানি, মাথায় রাখতে হবে Al2O3, তার মানে 2টা অ্যালুমিনিয়াম আছে আর 3টা অক্সিজেন আছে। 2টা অ্যালুমিনিয়াম আছে আর 3টা অক্সিজেন আছে, তাহলে একটা অ্যালুমিনিয়াম যদি 3টা ইলেকট্রন ত্যাগ করে তাহলে 2টা অ্যালুমিনিয়াম মোট কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? 6টা। আর 2টা অক্সিজেন, একটা অক্সিজেন যদি 2টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে 3টা অক্সিজেন মোট কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 6টা। 3 দুগুণে 6, তার মানে ইলেকট্রনের হিসাব আমাদের মিলে গেছে। এটা যখন মিলে যাবে তখন তুমি বুঝবা যে পাক্কা এখন শেষ, এখন তুমি এঁকে ফেলতে পারবা বা বাকি কাজটুকু করতে পারবা। আর ইলেকট্রন বিন্যাস আঁকা হলো, আমরা বুঝতে পারলাম যে ইলেকট্রনের ব্যাপারটাও ঠিক আছে। এখন আমরা দেখি কি হবে। অ্যালুমিনিয়াম কি করবে? 3টা ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে আমরা এইভাবে লিখবো অ্যালুমিনিয়াম 3+, 3টা ইলেকট্রন ত্যাগ করবে। 3টা ইলেকট্রন, কয়টা অ্যালুমিনিয়াম আছে? 2টা, তাহলে 2 দিয়ে দাও গুণ, তাহলে এখানে 2 দিয়ে গুণ দিলে কয়টা হবে? 6টা। এখন অক্সিজেন, একটা অক্সিজেন কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 2টা ইলেকট্রন গ্রহণ করবে। একটা অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে কি হবে? O2- হবে। এখন আমার কাছে অক্সিজেন আছে কয়টা? 3টা, 3 দিয়ে দেও গুণ, এই যে 6, এই যে হলো 3। এখন হিসাব করো। এখন দেখো 2 অ্যালুমিনিয়াম প্লাস 3 অক্সিজেন, এই যে 6টা ইলেকট্রন আর এই 6টা ইলেকট্রন কাটা, কারণ এটা সমীকরণ ওই পাশে আছে যোগ হিসেবে আর এটা সমীকরণ এই পাশেও আছে যোগ হিসেবে, তাহলে এটা কাটা দিয়ে দিলাম আমরা। এখন কি হয়েছে? 2Al3+ আর 3O2-, তার মানে 2টা অ্যালুমিনিয়াম পরমাণু 3টা অক্সিজেন পরমাণু থেকে তৈরি হবে হলো 2টা অ্যালুমিনিয়াম আয়ন আর 3টা অক্সিজেন আয়ন। এখন এই ব্যাপারটাকে আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখাবো। এই যে এখানে যে ঘটনাটা ঘটলো, অ্যালুমিনিয়াম অক্সিজেন, অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করছে, এই ব্যাপারটাকে আমরা এখন ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করব। তার মানে প্রথমে ইলেকট্রন বিন্যাস, তারপরে এভাবে ইলেকট্রন আদান প্রদানের হিসেব করে পুরো প্রক্রিয়াটা দেখানোর পরে তুমি ডায়াগ্রাম এঁকে দিয়ে দিবা। ডায়াগ্রামটা কিভাবে আঁকবো সেটাও খুব একটা কঠিন না, সহজ ব্যাপার। তুমি অ্যালুমিনিয়াম আঁকো, অ্যালুমিনিয়াম 1 2 3 4 5 6 7 8, মানে 10টা হয়েছে। আর লাস্ট কক্ষপথ ইলেকট্রন আছে 3টা, 1 2 3টা, এই যে 1 2 3টা। আর অক্সিজেনেরটা আঁকো, অক্সিজেন তুমি ক্রস চিহ্ন দিয়ে আঁকতে পারো, তাহলে একটু ভিন্নতা দেখা দিল। 1 2 3 4, এই যে 5 6, এই হলো এখন বলে 8টা। এখন সে এখান থেকে 3টা ইলেকট্রন ত্যাগ করবে, এই যে এই 2টা, আবার এটাও ত্যাগ করবে, অক্সিজেনের কাছে দিয়ে দিবে। ত্যাগ করার মাধ্যমে তাহলে কি হচ্ছে? এখানে তুমি দিবা যে আমার অ্যালুমিনিয়াম আছে কয়টা? 2টা, আর এখানে অক্সিজেন আছে কয়টা? 3টা, এরকম করে দিবে। তাহলে তীর চিহ্ন দিয়ে নিচের দিকে আসো। পরের কাজটা কি? অ্যালুমিনিয়াম এখন যখন 3টা ইলেকট্রন ত্যাগ করে দিল তখন 3+ হলো, তখন তার লাস্ট এখানে ইলেকট্রন থাকলো 2টা, আর এখানে ইলেকট্রন থাকলো 1 2 3 4 5 6 7 8টা, 10টা, তার মানে 2টা, এরকম হলো। আর এখানে কি হলো? এর 2টা প্লাস হয়ে যাবে, 3 অক্সিজেনের এই 2টা, আর লাস্ট কক্ষপথে যায় 1 2 3 4 5 6 7 8, এই যে এখানে একটা, আর অ্যালুমিনিয়ামের একটা ইলেকট্রন এখানে অর্জিত হবে, আর এখানে একটা, আর অ্যালুমিনিয়ামের একটা ইলেকট্রন অর্জিত হবে, এরকম 3টা কিন্তু, তাহলে 2- এখানে এই ইলেকট্রনগুলো কোথা থেকে আসছে? অ্যালুমিনিয়ামের কাছ থেকে আসছে কিন্তু। তাহলে Al3+ আর O2-, 2Al3+ আর O2-, এই দুটো পরস্পর যুক্ত হয়ে, এরকম করে তীর চিহ্ন আঁকবা, যুক্ত হয়ে
Al2O3 অর্জিত হবে। তাহলে এটা হলো ডায়াগ্রামের মাধ্যমে তুমি দেখায় ফেললে। তাহলে এই যে পদ্ধতিটা এটাও ইউজ করবা, আবার ইলেকট্রন বিন্যাস সেটাও দেখাবা, আবার দুইটা তিনটা যে ইলেকট্রন গ্রহণ করতেছে, দুইটা ত্যাগ করতেছে, তিনটা ত্যাগ করতেছে, দুইটা গ্রহণ করতেছে, দুইটা করে এই ব্যাপারটাও দেখাবা। তাহলে এই সম্পূর্ণ প্রশ্নটা কমপ্লিট হয়ে যাবে। ঘ নাম্বার, এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে বলা হচ্ছে এই যে পি এবং কিউ উভয়ে ভিন্ন যৌগ হলেও উভয়ে পানিতে দ্রবণীয়, মানে দুইটা ভিন্ন যৌগ কিন্তু তারপরেও উভয়ে পানিতে দ্রবণীয়। দুইটা যে ভিন্ন যৌগ এটা আগে দেখাও। অ্যালুমিনিয়াম অক্সাইড এটা একটা আয়নিক যৌগ, কারণ এই যে আয়ন তড়ির মাধ্যমে সৃষ্টি হয়েছে, আমরা একটু আগে দেখছি আয়ন তড়ির মাধ্যমে সৃষ্টি হয়েছে। অ্যালুমিনিয়াম 3+ হয়েছে, তিনটা ইলেকট্রন ত্যাগ করছিল, আর অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে O2- হয়েছিল। পরে আমরা 2 দিয়ে গুণ করছিলাম, 2 দিয়ে গুণ করছিলাম, আমরা 3 দিয়ে গুণ করছিলাম ইলেকট্রন হিসাব মেলানোর জন্য। আর যাই হোক, তার মানে আয়ন তৈরি হচ্ছিল না, আয়ন তৈরি হয়ে আয়নগুলোর মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের ফলে এই যে অ্যালুমিনিয়াম এই দুটো থেকে পরবর্তী সময়ে Al2O3 তৈরি হয়েছে। তার মানে এটা একটা আয়নিক যৌগ। আয়নিক যৌগগুলো সাধারণত পানিতে দ্রবীভূত হয়, এটা তো আমরা জানি। কিন্তু পরের যৌগটা হিসাব করো, পরের যৌগটাই আসো। পরের যৌগটা কিন্তু আয়নিক যৌগ না, পরের যৌগটা কিন্তু একটা সমযোজী যৌগ। কারণ হলো হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস আমরা কি জানি 1s1, আর ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস হলো এটা 1s2 2s2 9 যেহেতু, তাহলে এখন কি হবে 5 হবে। এখন যদি এখানে আরেকটা ইলেকট্রন অর্জিত হয়, অষ্টক পূরণ হচ্ছে, কিন্তু হাইড্রোজেনের পক্ষে তো ইলেকট্রন ত্যাগ করে ফেলা সম্ভব না, তাহলে তো সে প্রোটন হয়ে যাবে, ইলেকট্রন শূন্য হয়ে যাওয়া তো তার পক্ষে সম্ভব না, এত বেশি দান করা সম্ভব না যে সবকিছু উজাড় করে দেব। তাহলে এখানে একটা ইলেকট্রন এখানে দেওয়া সম্ভব না, তাহলে এখন কি হবে শেয়ার হবে, ইলেকট্রন কি হবে শেয়ার করবে। এই যে ফ্লুরিন তার লাস্ট কক্ষপথে যে 7টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6 7, এখানে হাইড্রোজেন একটা ইলেকট্রন নিয়ে এসে শেয়ার করবে। তাহলে এটা কিন্তু একটা সমযোজী যৌগ। কি টাইপের যৌগ? সমযোজী। তার মানে হলো এটা একটা আয়নিক যৌগ, এটা একটা সমযোজী যৌগ, দুইটা ভিন্ন যৌগ, এটা আমরা বুঝে ফেলছি। কিন্তু উভয়ে পানিতে দ্রবণীয়, দুইটাই পানিতে দ্রবণীয়, এটা এখন দেখাবো। দেখো, যেহেতু অ্যালুমিনিয়াম অক্সাইড একটা আয়নিক যৌগ, সুতরাং এটা একটা আয়ন তৈরি করবে। পানিতে যখন দ্রবীভূত হয়ে যাবে তখন এই আয়নগুলো তৈরি করবে, আয়নগুলো তৈরি করলে অ্যালুমিনিয়ামের এই যে পজিটিভ আয়নের চারপাশে পানির নেগেটিভ আয়ন যেটা O2- এটা এসে ভিড় করবে। হ্যাঁ, পানির এই নেগেটিভ আয়নটার পজিটিভ আয়নটার চারপাশে পানির যে নেগেটিভ আয়ন সেটা ভিড় করবে। তাহলে এই আয়নটা আলাদা হয়ে যাবে অক্সিজেন থেকে। আবার অক্সিজেন O2- যে এটার চারপাশে পানির যে পজিটিভ আয়ন আছে হাইড্রোজেন, এরা এসে ভিড় করবে। হাইড্রোজেন গুলো এসে ভিড় করবে, এভাবে আঁকবা। তাহলে হাইড্রোজেন গুলো আংশিক ধনাত্মক, এটার চারপাশে আংশিক ধনাত্মক গুলো এসে ভিড় করবে। এটা হলো আংশিক ঋণাত্মক। তাহলে এই যে অক্সিজেনের চারপাশে হাইড্রোজেন গুলো এসে ভিড় করবে, তার মানে দুইটা আয়ন আলাদা হয়ে গেল, দুইটা আয়ন কিন্তু সেপারেট হয়ে গেল, তার মানে অ্যালুমিনিয়াম অক্সাইড দ্রবীভূত হয়ে গেল। দুইটা আয়ন যখন এরকম সেপারেট হয়ে গেল, তার মানে হলো এই দুইটার আর কাছাকাছি আসতে পারতেছে না, তার মানে এরা দ্রবীভূত হয়ে গেল। তার মানে যেহেতু এটা আয়নিক যৌগ, সুতরাং এরকম দ্রবীভূত হওয়া তো সম্ভবই, এরকম করেই কিন্তু আঁকবা পরীক্ষায়। যেহেতু এটা আয়নিক যৌগ, সুতরাং এটা দ্রবীভূত হওয়া সম্ভবই, কারণ যেহেতু আয়ন উৎপন্ন হচ্ছে, আর পানির মধ্যেও ধনাত্মক ঋণাত্মক প্রান্ত আছে, পানির পোলারিটি আছে, এটা আমরা জানি। কিন্তু একটা সমযোজী যৌগ কিভাবে পানিতে দ্রবীভূত হবে, এটা হলো এখন আমাদের প্রশ্ন। সমযোজী যৌগ হাইড্রোজেন ফ্লোরাইড, এটা তো আর H+ আর ফ্লোরিন মাইনাস আয়ন তৈরি করবে না, এইটা কিভাবে দ্রবীভূত হবে? এইটা হলো এই হাইড্রোজেন এবং ফ্লোরিনের মধ্যে এই যে সমযোজী বন্ধনটা, এটার মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলোকে ফ্লোরিন তার নিজের দিকে আকর্ষণ করে রাখবে। কেন? কারণ আমরা জানি ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হলো 4,
আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হলো 2.1, পার্থক্য কত? অনেক বেশি, 1.9। এটা একটা হিউজ পার্থক্য। পৃথিবীতে যত তড়িৎ ঋণাত্মক মৌল আছে তার মধ্যে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক হলো ফ্লুরিন। তাহলে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা অত্যধিক বেশি হওয়ার কারণে ফ্লুরিন নিজের দিকে আকর্ষণ করে রাখবে। তখন কি হবে? এই ফ্লুরিন আংশিক ঋণাত্মক হয়ে যাবে আর হাইড্রোজেন আংশিক ধনাত্মক হয়ে যাবে। ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাসে দিবা। এই যে যেহেতু পোলারিটি আছে তাহলে পানির মধ্যে সে দ্রবীভূত হবে। যেহেতু এই হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে পোলারিটি আছে সুতরাং সে পানিতে দ্রবীভূত হবে। যেহেতু পোলারিটি আছে এই জন্য পানিতে দ্রবীভূত হবে। কারণ আমরা জানি দ্রবীভূত হওয়ার একটা নিয়ম আছে, এটাকে বলা হয় লাইক ডিজলভস লাইক, মানে যে যেরকম যৌগ সে সেরকম যৌগে দ্রবীভূত হয়। পোলার যৌগগুলো পোলার যৌগে দ্রবীভূত হয়, অপোলার যৌগগুলো অপোলার যৌগে দ্রবীভূত হয়। এটাকে ইংলিশে বলে লাইক ডিজলভস লাইক, মানে যে যেরকম যৌগ সেরকম যৌগে দ্রবীভূত হবে। তো যেহেতু এটা একটা পোলার যৌগ সুতরাং এটাও পানিতে দ্রবীভূত হবে। তাহলে আমরা ব্যাখ্যা পেয়ে ফেললাম যে দুইটা ভিন্ন যৌগ হলেও উভয়ে পানি দ্রবীভূত, কারণ হলো এটাও দ্রবীভূত হবে এটার পোলারিটির জন্য। তাহলে এখন এটা ব্যাখ্যা সহ লিখে সুন্দর করে উপস্থাপন করে আমি যে কথাগুলো বললাম এগুলোই লিখে যে কোনো ভাবে আমাকে দেখানোর চেষ্টা করব।